একটা সময় আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। মাঝে কিছুদিন আন্দোলন স্তীমিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরজিকরের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে যে মূল মামলা থেকে জামিন দেওয়া হয়েছে, সেই জামিনকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন উঠছে। সিবিআই এর তদন্ত নিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় যে প্রশ্ন উঠছে সেটা হলো 90 দিন পার হয়ে গেলেও সিবিআই কেন চার্জশিট দিতে পারল না। প্রশ্ন উঠছে, কোথায় গেল সিবিআই এর সেই 900 ঘন্টার সিসিটিভি? সকলেরই দাবি আন্দোলনের চাপে পড়ে লোক দেখানো গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। এই দাবি কিন্তু একটা বড় অংশের তরফে করা হচ্ছে। আরজিকর কাণ্ডে দেখা গিয়েছে প্রধান অভিযুক্ত হিসেবে যার নাম উঠে আসে, তিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তিনি কেন এই ঘটনা ঘটালেন, কি তার পরিকল্পনা ছিল, তার চেয়ে বেশি যার নামে শোরগোল পড়ে গিয়েছিল তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ। তার সম্পর্কে কম জল ঘোলা হয়নি। তবে যাকে অভয়া কাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে কলকাতা পুলিশ গ্রেফতার করলো, সেই সঞ্জয় রায়কে নিয়ে তেমন কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। কিন্তু সন্দীপ ঘোষ কতটা কালপ্রিট তা নিয়ে রোজ খবরের শিরোনামে তাকে দেখা গিয়েছে। এ নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রাজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে এই অভিজিৎ বাবু এবং সন্দীপ ঘোষ তাদের দুজনের যে জামিন, সেই জামিন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে সিবিআই এর এতদিনের তদন্ত সবটাই কি বৃথা হলো? দেখো, জামিন পেয়ে যাওয়া কিন্তু তদন্ত বৃথা হয় না। জামিন জুডিশিয়াল একটা প্রসেস, এবং জামিন পেয়ে যাওয়া মানে কিন্তু অ্যাকিউটাল নয় বা সে বেকসুর খালাস হয়ে যায়নি। জামিন একটি বিচার বিভাগীয় একটি প্রক্রিয়া। যেহেতু আইনেই বলা আছে যে 90 দিনের মধ্যে তদন্তকারী সংস্থা যদি চার্জশিট দিতে না পারে বা ব্যর্থ হয়, সেক্ষেত্রে কোর্ট চাইলে তাকে জামিন দিতে পারবে বা অভিযুক্ত খুব সহজেই জামিন পেয়ে যেতে পারে। এটা যেহেতু আইনেই বলা আছে, ফলে আইন মোতাবেক জামিন পেয়েছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, চার্জশিট কেন দিতে পারলো না? এখন জামিন কেন পেয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠবে না। এটা আইন মোতাবেক জামিন পেয়েছে এবং বিচারক জামিন দিয়েছেন, ফলে এটা প্রশ্নাতীত বিষয়। কিন্তু যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি সেটা হচ্ছে 90 দিনের মধ্যে সিবিআই কেন চার্জশিট দিতে ব্যর্থ হলো। দেখো, 90 দিনটা মোটেই কম সংখ্যক নয়। 3 মাস ধরে তদন্ত চালিয়েছে গ্রেপ্তারের পর। এক্ষেত্রে বলে রাখা উচিত যে গ্রেপ্তারের পর 9 দিন, ঘটনার পর কিন্তু 4.5 মাস হতে চললো। এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের কথা বলা হচ্ছে, আমরা আলোচনা করছি, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল 14 সেপ্টেম্বর। তারপরে 90 দিন কেটে গেছে, কিন্তু 90 দিনও চার্জশিট না দিতে পারে। অবশেষে গত শুক্রবার দিন তাদেরকে জামিন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালতের বিচারক। এখন প্রশ্ন হচ্ছে, 90 দিনেও কেন সিবিআই চার্জশিট দিতে পারলো না? এটা অবশ্যই সিবিআইয়ের একটি ব্যর্থতা হিসেবেই ধরা যাবে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবং এটা নিঃসন্দেহে বলা যেতে পারে, সিবিআই কেন, যে কোনো তদন্তকারী সংস্থা যদি 90 দিনের মধ্যে অভিযুক্ত বা ধৃত অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারে এবং তার জন্য যদি অভিযুক্তরা জামিন পেয়ে যায়, সেটা তদন্তকারী সংস্থা হিসাবে তাদের জন্য ব্যর্থতা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু এই ব্যর্থতার পেছনে অন্য কোনো যুক্তি আছে নাকি এটা নিখাদ ব্যর্থতা, সেটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। এখন দেখো, এই যে চার্জশিট না দিতে পারে, তার পেছনে বিভিন্ন রকমের ব্যাখ্যা উঠে আসছে। সব থেকে যেটা বেশি ব্যাখ্যা আসছে সেটা হচ্ছে, যেটা দিয়ে তুমি শুরু করলে, যে আন্দোলনের চাপে পড়ে গেলে গ্রেপ্তার, সব থেকে বেশি এই ব্যাখ্যাটাই কিন্তু আসছে। শাসক দলের তরফেও এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আইনজীবীদের একটা বড় অংশের তরফে দেওয়া হচ্ছে, এবং পুলিশ মহলের একটা বড় অংশের একই দাবি যে আন্দোলনের চাপে পড়েই লোক দেখানো গ্রেপ্তার। এই দাবিটা কিন্তু একটা বড় অংশের তরফে করা হচ্ছে। সেটা হচ্ছে, এই আন্দোলনের সময় তুমি দেখেছো আন্দোলনের অভিমুখ কিন্তু বদলে গিয়েছিল। সেটা হচ্ছে, এই যে ঘটনা, এই ঘটনায় সঞ্জয় কেন করলো, কেন ঘটালো, বা সঞ্জয় একা কিনা, এই সমস্ত আলোচনার থেকে বেশি আলোচনা হয়েছিল সন্দীপ ঘোষকে নিয়ে, বেশি আলোচনা হয়েছিল কলকাতা পুলিশকে নিয়ে। ফলে যাকে গ্রেপ্তার করা হলো, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো এবং সেই গ্রেপ্তারকে মান্যতা দিল সিবিআই, তাকে নিয়ে কোনো আলোচনা কিন্তু খুব কম হয়েছে। এবং সঞ্জয় কেন করলো, ওর মোটিভ কী ছিল, মোডাস অপারেন্ডি কী ছিল, এই নিয়ে আলোচনা অনেক কম আমরা দেখেছি। কিন্তু তার তুলনায় সন্দীপ ঘোষ কতটা কালপ্রিট, তার আলোচনা অনেক বেশি হয়েছে। এবং রাজেশ, তোমার নিশ্চয়ই মনে থাকবে যে সন্দীপ ঘোষ মূলত কিন্তু আর্থিক যে তছরূপ, সেই আর্থিক তছরূপ মামলা, সেইখান থেকে তার যে ইনভলভমেন্ট সেটা, এবং তথ্য প্রমাণ লোপাট, অর্থাৎ মূল যে ঘটনা, অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেইখানে কিন্তু তাকে জড়ানো হয়। দেখো, সন্দীপ ঘোষের যে আর্থিক তছরূপে যে যুক্ত, সেই নিয়ে কিন্তু অনেকের মনেই কোনো প্রশ্ন নেই। সব মহলই সেটা মানে, এবং সিবিআই সেই মামলায় ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটও দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। সেই মামলায় সিবিআইয়ের তথ্য প্রমাণ জোগাড় করতে সময় লাগেনি,
তাদের চার্জশিট দিতেও সময় লাগেনি, সময়ের মধ্যে তারা চার্জশিট দাখিল করে দিয়েছে। সন্দীপ ঘোষ সহ মোট 5 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, তোমার মনে থাকবে, আলিপুর আদালতে। কিন্তু যে মূল অপরাধের ঘটনা, যেখান থেকে সন্দীপ ঘোষকে গোটা বাংলা চিনল, সেই অপরাধের ঘটনায় কিন্তু চার্জশিট দিতে পারলো না। এখন যেটা বলা হচ্ছে, একটা বড় অংশের দাবি যে ওই সময় যেহেতু আন্দোলনের অভিমুখ ঘুরে গেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আন্দোলনের চাপে পড়েই এক প্রকার লোক দেখাতেই কি তাহলে গ্রেপ্তার করা হয়েছিল, এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে। এবং পাশাপাশি রাজেশ, আরেকটা জিনিস দেখো, সেক্ষেত্রে যে ফুটেজটার কথা সিবিআই বারবার বলেছে যে তাদের কাছে একটা নির্দিষ্ট টাইম লিমিটের ফুটেজ রয়েছে, যে ফুটেজটা তারা তদন্তে দেখছে, তাহলে সেই ফুটেজটাই বা কোথায় গেল? দেখো, শুধু ফুটেজ নয়, আমাদের মনে এখন একাধিক প্রশ্ন উঠছে। দেখো, এই ফুটেজের কথা বারংবার সিবিআই বলেছে শিয়ালদা আদালতে। আমরা প্রায় প্রত্যেকবার উপস্থিত ছিলাম হিয়ারিংয়ে। সিবিআই বারবার দেখো যে বিষয়গুলো তুলে এনেছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলের বারংবার সন্দেহজনক কথোপকথন হয়েছে। সিবিআই অভিযোগ করেছে যে অল্টার করা হয়েছে সিচুয়েশন। সিবিআই অভিযোগ করেছে যে থানা এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। সিবিআই অভিযোগ করেছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ষড়যন্ত্র করে ঘটনাটাকে হাস্যাপ করার চেষ্টা করেছে। এই বারবার প্রত্যেকটা প্রোডাকশনে সিবিআই এক একবার অভিযোগ এনেছে, কিন্তু সেই অভিযোগের রিফ্লেকশন আমরা কেন দেখতে পেলাম না 90 দিনের মধ্যে চার্জশিটে, সেই প্রশ্ন আমরা এখন তুলছি। তার কারণ তাহলে কোনটা ধরে নিতে হবে, সিবিআইয়ের হাতে কোনো তথ্য প্রমাণ নেই সেই জন্য চার্জশিট দিতে পারলো না, নাকি সিবিআইয়ের হাতে কোনো তথ্য প্রমাণ ছিল কিন্তু সেটা চার্জশিট দেওয়া হয়নি তাদেরকে জামিন পাই দেওয়ার জন্য? দেখো, দুটো প্রশ্ন আমরা তুলতে পারি, এর উত্তর সিবিআইয়ের কাছেই আছে। যদিও সিবিআই এই বিষয়ে কোনো উত্তর দিচ্ছে না, সিবিআই কিন্তু মুখে কুলু পেটেছে। তবে একটা ভেতরের ব্যাখ্যাও আসছে, সেই ব্যাখ্যাটা কিন্তু শুধু সিবিআই নয়, যারা আইনজ্ঞ তারা বহুদিন আগে আমাদেরকে বলেছিলেন, সেই তাদের ব্যাখ্যাটাও দর্শকদের সামনে রাখা প্রয়োজন। যারা বিশেষ করে আইনজীবী, যারা দক্ষ পুলিশ অফিসার, তারা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের 3 দিনের মধ্যেই আমাদেরকে এই ব্যাখ্যাটা দিয়েছিলেন। সেটা ব্যাখ্যাটা এরকম ছিল যে সিবিআইয়ের হাতে প্রমাণ থাকুক না থাকুক, এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিলে আখেরে সঞ্জয়ের লাভ হবে। কীরকম লাভ হবে? সঞ্জয় ছাড়া পেয়ে যাবে না, কিন্তু একজনের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট এনশিওর করার জন্য রাজ্যকে এই মামলাটাকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে চিহ্নিত করতে হয়, তবে গিয়ে একজন বিচারক সেটাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়। সেক্ষেত্রে সঞ্জয়কে যদি ক্যাপিটাল পানিশমেন্ট করাতে হয়, সেক্ষেত্রে যদি প্রমাণ করতে হয় এটা বিরলের মধ্যে বিরলতম এবং সঞ্জয়ের আর কোনো সাজা ডিজার্ভ করে না অ্যাপার্ট ফ্রম ক্যাপিটাল পানিশমেন্ট, তাহলে কিন্তু সঞ্জয় এটা প্রমাণ করতে হবে সঞ্জয় এতটা নৃশংসভাবে কাজটা করেছে, সঞ্জয় কতটা হিংস্র ছিল, সঞ্জয় কত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।